জামাত ইসলামী উত্তর গেটে এক সমাবেশ ডেকেছিলেন। বিএনপি নয়াপল্টনে তাদের অফিসের সামনে সমাবেশ ডেকেছিলেন এবং এই সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ, শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান, তিনি সারা দেশ থেকে লগি বৈঠা এবং অস্ত্রশস্ত্র সহ তাদের কর্মীদেরকে ঢাকায় ডাকেন এবং ঢাকায় এসে 28 অক্টোবর যে মর্মান্তিক পৈশাচিক ঘটনা সংঘটিত করেছিল, যেটি ইতিহাসে নজিরবিহীন, তারা মানুষ হত্যা করেছে। 28 অক্টোবরের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পেশি শক্তিকে কাজে লাগিয়ে তারা আগামী তত্ত্বাবধায়ক সরকারকে তারা প্রভাবিত করার জন্য এই অস্ত্রের ব্যবহার সেদিন তারা করেছিলেন। ঢাকায় 8 জন শহীদ হয়েছিলেন, সারা দেশে আরও বেশ কয়েকজন শহীদ হয়েছিলেন। এই 54 বছরে যারা ক্ষমতায় এসেছেন, আওয়ামী পরবর্তী সরকার, আমরা দেখেছি যে সেনা শাসনের মাধ্যমে একটি দীর্ঘ সময় এরশাদ সাহেবের নেতৃত্বে তিনি চেষ্টা করেছেন তিনি তার মতো করে বাংলাদেশকে সাজাতে, এবং দীর্ঘ সময় তিনি সেনা শাসনের ধারাবাহিকতায় নিজের মতো করে একটি দল গঠন করে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি জনগণের অধিকার এবং আমাদের যে স্বাধীনতার চেতনা, সেই চেতনাকে ধারণ করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বাতন্ত্র্য বজায় রেখে নিজের পায়ে দাঁড়ানোর জন্য তিনি ভূমিকা পালন করতে পারেন। তিনিও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলেন। পরবর্তীতে জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছেন এবং ক্ষমতায় আসার পরই স্বাধীনতোত্তর দেশটিকে যে গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং হয়েছিল, সেই গন্তব্য থেকে আবারও দেশ এবং জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করার লক্ষ্যে তারা নতুন নতুন কর্মসূচি নিয়ে চেষ্টা করেছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে উচ্চকিত করার জন্য, দেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য তারা চেষ্টা করেছে। এর মধ্য দিয়েই যখন এদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা এবং যে অধিকার, সাংবিধানিক যে অধিকার, এই সবগুলো আমরা দেখেছি যে আমাদের তৎকালীন সরকারের কিছু কিছু ভূমিকা, যে ভূমিকাগুলো জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়েছে, দেশের উন্নয়নের জন্য ক্ষতিকর বিবেচিত হয়েছে, বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন তারা, এবং ট্রেডিশনাল যে পলিটিক্স বাংলাদেশের, সেখান থেকে তারা বের হয়ে আসতে পারেননি। তবে গণতান্ত্রিক উত্তরণের জন্য তারা ভূমিকা পালন করেছেন। সেক্ষেত্রে ধর্মভিত্তিক রাজনীতি দল গঠনের যে নিষেধাজ্ঞা ছিল, সেটি প্রত্যাহার হয়েছে এবং গণতন্ত্রের চর্চার সুযোগ হয়েছে। কিছু বিষয়ে তারা ভূমিকা পালনের চেষ্টা করেছেন, কিন্তু দেশ এবং জাতিকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে নিজের পায়ে দাঁড়ানোর দরকার ছিল, আধিপত্যবাদ বিরোধী চেতনাকে শক্তিশালী করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এই দেশটিকে বিকশিত করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল, সেক্ষেত্রে তারাও ব্যর্থ হয়েছেন। অর্থনৈতিক সমৃদ্ধির দিক থেকে যেভাবে দুর্নীতিমুক্ত গতিশীল অর্থনীতি গড়ে তোলা দরকার ছিল, সেক্ষেত্রেও তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। দেশপ্রেম, জনগণের প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা এবং দেশের উন্নয়ন,
দল এবং ব্যক্তি স্বার্থের চাইতে দেশ এবং জনগণের আকাঙ্ক্ষা, আগ্রহ, উন্নয়ন, অগ্রগতি এবং প্রত্যাশাকে ধারণ করে যেভাবে এগিয়ে যাওয়া দরকার ছিল, সেক্ষেত্রেও আমাদের সেই সময় অনেকগুলো আমরা সীমাবদ্ধতা তাদের দেখেছি এবং অনেকগুলো ত্রুটি এই জাতি লক্ষ্য করেছে। বিস্তারিত বলার এখানে সুযোগ নেই। এরপরেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় আসার পরে তারা মাথায় পট্টি, এরপরে জনগণের কাছে ক্ষমা চেয়ে অতীতের কৃতকর্মের জন্য কান্নাকাটি করে তারা জনগণকে প্রতারিত করেই তারা ক্ষমতায় এসেছিল। কিন্তু আওয়ামী লীগ দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর তারা আবারও তাদের যাবতীয় কর্মকাণ্ডকে আমরা যদি বলি, উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং তাদের যে নিপীড়নমূলক কার্যক্রম, গণতান্ত্রিক কর্মসূচি পালনের বাধা, আমরা এটিকে একটি পয়েন্ট যদি হিসাবে ধরি, তাহলে সেই দিক থেকে তারা আবারও তাদের পূর্বের চরিত্রে ফিরে গিয়েছিলেন। দুই হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে লুটপাট এবং বিদেশে অর্থ পাচার, এই দিক থেকে আবারও নতুন করে তারা নতুন রেকর্ড গড়েছিলেন। এবং তৃতীয় যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটি হচ্ছে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলে দিয়ে একটি প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্য হিসাবে বাংলাদেশকে তারা বিক্রি করে দেওয়ার চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল। আমরা লড়াই, সংগ্রাম, আন্দোলন করে 2001 সালে অক্টোবর মাসের নির্বাচনের মধ্যে, ওই সময় আমরা সর্বদলীয় ছাত্রঐক্য গঠন করেছিলাম। ওই সময়ে 4 দলীয় জোট গঠিত হয়েছিল। আওয়ামী অপশক্তির হাত থেকে দেশকে সুরক্ষার জন্য আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 2001 সালের অক্টোবর মাসের নির্বাচনে 4 দলীয় জোট ক্ষমতায় এসেছিলেন। আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা ভূমিকা পালন করেছিলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা ভূমিকা পালন করেছিলেন এবং আমাদের এই রাষ্ট্রটিকে আওয়ামী লীগ প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত করার যে চক্রান্ত করেছিলেন, সেখান থেকেও বের করে আনার জন্য এই রাষ্ট্রটিকে এই 4 দলীয় জোট সরকার চেষ্টা করেছিলেন। আমরা দেখলাম 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগ ফ্যাসিস্ট অপশক্তি 4 দলীয় জোটের ক্ষমতার পরিবর্তনের দিন জামাত ইসলামী উত্তর গেটে এক সমাবেশ ডেকেছিলেন। বিএনপি নয়াপল্টনে তাদের অফিসের সামনে সমাবেশ ডেকেছিলেন এবং এই সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ, শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান, তিনি সারা দেশ থেকে লগি বৈঠা এবং অস্ত্রশস্ত্র সহ তাদের কর্মীদেরকে ঢাকায় ডাকেন এবং ঢাকায় এসে 28 অক্টোবর যে মর্মান্তিক পৈশাচিক ঘটনা সংঘটিত করেছিল, যেটি ইতিহাসে নজিরবিহীন, তারা মানুষ হত্যা করেছিল। 28 অক্টোবরের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পেশি শক্তিকে কাজে লাগিয়ে তারা আগামী তত্ত্বাবধায়ক সরকারকে তারা প্রভাবিত করার জন্য এই অস্ত্রের ব্যবহার সেদিন তারা করেছিলেন। ঢাকায় 8 জন শহীদ হয়েছিলেন, সারা দেশে আরও বেশ কয়েকজন শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন অসংখ্য মানুষ। আমি বেশি লম্বা করতে চাই না, এই শেষ দিকেই আমি যেটি বলতে চাই, 28 অক্টোবরের মধ্য দিয়ে আওয়ামী লীগ মূলত ফ্যাসিস্ট কায়দায় পরবর্তী নির্বাচনে
বিজয় অর্জন নয়, বরং পেশি শক্তির প্রয়োগ করে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রভাবিত করে কিভাবে ক্ষমতায় যেতে পারে তার ভিত্তি স্থাপিত করেছিল সেদিন আওয়ামী লীগ 28 অক্টোবর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। 28 অক্টোবরের হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছি মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার এটিকে নিয়ে সমবেদনা জ্ঞাপন করলেও মূলত 28 অক্টোবরের বিচার হোক তারাও চায়নি। আওয়ামী লীগ মঈনুদ্দিন ফখরুদ্দিনের সমস্ত কার্যক্রমকে অনুমোদন দিবেন এবং তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন না, এই ধরনের একটি চুক্তি করেই মূলত পরবর্তী নির্বাচনে তারা ক্ষমতায় এসেছিলেন, তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছিল। খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার সেই সময় এ আয়োজন করেছিল এবং এরপর থেকে নিয়ে পরে আরও 3টি নির্বাচনেই তারা পিছন দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। তারা নির্বাচন অনুষ্ঠানের নামে জনগণের সাথে প্রহসন করেছে। তারা ইসলামপন্থীদের হত্যা করেছে শাপলা চত্বরের মাধ্যমে, হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, গণহত্যার মধ্য দিয়ে। তারা জামাত ইসলামীর মতো একটি শক্তিশালী দলকে নিঃশেষ করার চক্রান্ত করেছে। জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করে মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে জামাত ইসলামীর শীর্ষ 11 জন নেতৃবৃন্দকে হত্যা করেছে। তারা জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তারা জামাত ইসলামী নিবন্ধন করে নিয়েছে, জামাত ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা কেড়ে নিয়েছে। জামাত ইসলামীর 5 শতাধিক এবং ইসলামী ছাত্র শিবিরের 5 শতাধিক নেতাকর্মীকে তারা হত্যা করেছে। 20,000-এর অধিক মামলা দিয়ে তারা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, চাকরি ছাড়া করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন শুধু জামাত ইসলামী নয়, সকল বিএনপি সহ সকল রাজনৈতিক দলের উপর এরা নিপীড়ন চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে। আমাদের স্বাভাবিক জীবনযাপন ছিল না, গণতান্ত্রিক চর্চা করার সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি, রাজপথে মিটিং মিছিল সমাবেশ স্বাভাবিকভাবে করতে দেওয়া হয়নি। আমরা জীবনের ঝুঁকি নিয়ে সরকারের অন্যায় সিদ্ধান্ত, ইসলাম বিরোধী সিদ্ধান্ত, জনস্বার্থ বিরোধী, দেশ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রাজপথে ময়দানে ভূমিকা পালন করেছি। আমরা ছিলাম রাজপথে, কিন্তু আমাদেরকে আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটি চর্চা করার সুযোগ দেওয়া হয়। প্রত্যেকটি নির্বাচনে তারা দখল করে নিয়েছে, এক এক কায়দায় এক একবার 3টি নির্বাচনে তারা মূলত তারা ক্ষমতায় আসার জন্য যে নীলনকশা করেছে সে অনুযায়ী তারা পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসছে। 2009 সালে ক্ষমতায় আসার পরই মাত্র কয়েক মাসের ব্যবধানে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করে দেশের 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এবং এর মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছে। বিডিআর ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিয়ে মূলত আমাদের ভৌগোলিক সীমানাকে অরক্ষিত করা হয়েছে। একদিকে রাজনীতি শূন্য করার চক্রান্ত ষড়যন্ত্র করেছে, অন্যদিকে দুর্নীতি, লুটপাট এবং বিদেশে অর্থ পাচারের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছে। পুলিশ বাহিনীকে পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছে। বিচার ব্যবস্থাকে দলীয় চক্রান্ত বাস্তবায়নের মাধ্যম হিসেবে তারা কাজে লাগিয়েছে, দলীয়করণ করেছে। আবার আলেম ওলামাদেরকে ধ্বংস করে দেশের অধিকাংশ মানুষের নেতৃত্ব দানকারী আশা আকাঙ্ক্ষার যে ধারক এবং বাহক ওলামা শ্রেণী তাদেরকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। এভাবেই বাংলাদেশকে বিপর্যস্ত এবং পঙ্গু করে দীর্ঘমেয়াদে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার চক্রান্ত এবং ষড়যন্ত্র আওয়ামী লীগ করেছিল এবং এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমরা করেছি। অন্য রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করেছে, ছাত্র সংগঠন আন্দোলন সংগ্রাম করেছে। দীর্ঘ 17.5 বছরের আন্দোলন সংগ্রামে আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারিনি।
5ই আগস্টের গণঅভ্যুত্থানে 1 মাসের আন্দোলনে দেশের ছাত্র সমাজ উপর্যুপরি জীবন দিয়ে, দেশের তরুণ সমাজ উপর্যুপরি জীবন দিয়েছেন এবং 1 দফার আন্দোলনের মাধ্যমে সরকারকে যে কোনো মূল্যে প্রতিহত করে উৎখাত করার জন্য তারা সিদ্ধান্ত নিয়ে যখন মাঠে নেমেছেন, সরকারের জুলুম, নির্যাতন এবং হত্যাকাণ্ড যত বেশি বৃদ্ধি পেয়েছে, তত বেশি এদেশের 17.5 বছরের বিক্ষুব্ধ জনগণ এবং ছাত্র সমাজের অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই মাঠে নেমে এসে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও দ্বিতীয় স্বাধীনতায় আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, আমরা ইনসাফের বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। প্রিয় ভাইয়ের আমার, এই নতুন বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আজকে 23শে জুনের এই আলোচনাকে, পলাশীর ট্র্যাজেডিকে আমরা যদি সামনে রাখতে চাই, তাহলে আমাদের কাছে এটি পরিষ্কার যে আওয়ামী লীগ যাদের প্রতিষ্ঠা 23শে জুন, তারা বারবার চেষ্টা করেছে যে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার, বাংলাদেশের জনগণের ধর্ম চর্চার অধিকারকে পদদলিত করে এই রাষ্ট্রটির স্বাধীনতা, সার্বভৌমত্বের যে প্রাণ শক্তি, সেটিকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বিক্রি করে দিয়ে করদ রাজ্যের প্রধান হিসাবে হলেও বাংলাদেশকে আমৃত্যু নিজেদের তত্ত্বাবধানে রাখার যে চক্রান্ত ষড়যন্ত্র করেছে, সেই চক্রান্ত ষড়যন্ত্র তাদের নস্যাৎ হয়ে গিয়েছে 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আওয়ামী লীগ বারবার সেটি চেষ্টা করেছে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্য প্রয়োজন হলে আমাদের রাষ্ট্রটিকে বিক্রি করে দিবে, প্রয়োজন হলে রাষ্ট্রের সবটুকু দিয়ে দিবে, প্রয়োজন হলে তারা ভূখণ্ডের একটা অংশও দিয়ে দেবে, প্রয়োজন হলে গ্যাস থেকে শুরু করে আমাদের সব সম্পদ দিয়ে দিবে, সমুদ্র দিয়ে দিবে, কিন্তু তাদের ক্ষমতায় থাকা চায়। আজকের এই বাংলাদেশে এসে আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে। এক, যারা রাষ্ট্র শক্তিতে জনগণ যাদেরকে ক্ষমতায় নিয়ে আসে, যদি ক্ষমতার মূল জায়গা থেকে চক্রান্ত এবং ষড়যন্ত্র হয় ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, সেই চক্রান্ত এবং ষড়যন্ত্রের ব্যাপারে সবসময় আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে। দুই, আমাদের কখনো কখনো কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান দেশ এবং জাতির উন্নয়নের জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য যখন প্রচেষ্টা চালান, তখন সেই সরকারের সাথে লেগে থাকা কাছের লোকগুলোর মাধ্যমেই, কাছের কর্মকর্তাদের মাধ্যমে, নেতৃত্বের মাধ্যমেই নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা প্রয়োজন। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রয়োজন, নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন এবং নির্বাচন কমিশনের মেরুদণ্ড প্রয়োজন। যদি নির্বাচন কমিশনের সেই মেরুদণ্ড না থাকে, রাষ্ট্রের যদি আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য যদি রাষ্ট্রের সেই পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে কোনো ত্রুটি থাকে, তাহলে আবারও বাংলাদেশ পিছনের দিকে ফিরে যাবে, আবারও নতুন ফ্যাসিবাদী শক্তির নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। সুতরাং এই ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলোকে সচেতন, সজাগ হতে হবে। এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও সচেষ্ট হতে হবে। এই ব্যাপারে দেশের জনগণ সজাগ সচেতন রয়েছে, তাদেরকে আবারও সজাগ এবং সচেতন হতে হবে। আমাদের বাংলাদেশ ভূ রাজনীতির দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর বহুমুখী চক্রান্ত ষড়যন্ত্র আছে। আমরা আমাদের
যদি জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি রাজনৈতিক দলগুলো ব্যক্তি এবং দলের স্বার্থের উপরে দেশ এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আমরা ভূমিকা পালন করতে পারি, আমরা যদি পলাশী ট্র্যাজেডিকে স্টাডি করে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, যদি আমরা এই ঘুরে দাঁড়ানোটাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যদি এগিয়ে যেতে পারি, আর কোনোদিন যেন বাংলাদেশকে পিছনে তাকাতে না হয়, আর কোনোদিন যেন বাংলাদেশের কোনো প্রতিবেশী রাষ্ট্রের অথবা বাইরের কোনো রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশকে সামনের দিকে বাংলাদেশকে পরিচালনা করতে না হয়, পরিচালনা যেন না হয়, সেই ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেষ কথা হচ্ছে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, পলাশীর ট্র্যাজেডি থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, দেশ এবং জাতির উন্নয়নের জন্য একটা গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য এবং দেশের সামগ্রিক সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, স্বাধীন সার্বভৌম আত্মনির্ভরশীল একটা মানবিক রাষ্ট্র হিসেবে আমাদের দেশকে গড়ে তোলার জন্য আমরা পলাশীর ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে আমরা সদা সচেতন থাকি, ঐক্যবদ্ধ হই এবং সবাইকে নিয়ে সবাই মিলে আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিই। সেই প্রত্যাশা রেখে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা শেষের দিকে আছি। এই পর্যায়ে আজকের আয়োজনের সম্মানিত সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্বের সম্মানিত সভাপতি জনাব মোজাফফর হোসেন। আচ্ছা, ওকে বসে থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, পলাশী ট্র্যাজেডি প্রেক্ষিত আজকের বাংলাদেশ শীর্ষক আজকের এই সেমিনারের ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ধন্যবাদ দিচ্ছি। 1757 সালের 23শে জুন এই উপমহাদেশের ইতিহাসে যে পলাশীর প্রান্তরে যে ঘটনাটি ঘটেছিল এবং আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার সেই দিন তাকে পরাজিত করা হয়েছিল এবং সব মিলিয়ে যে পলাশী ট্র্যাজেডি, যেখান থেকে আমাদের সূর্য অস্তমিত হয়েছিল স্বাধীনতার এবং ব্রিটিশ বেনিয়াদের নিয়ন্ত্রণে প্রায় 200 বছরে আমাদের রাষ্ট্রের যে চলে যাওয়া, সেটির সূচনা সেদিন হয়েছিল। এই ঐতিহাসিক দিনটিকে সামনে রেখে ইসলামী ছাত্র শিবির যে সেমিনার আয়োজন করেছে, এই জন্য আমি ইসলামী ছাত্র শিবিরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশ এবং জাতির জন্য বর্তমান প্রেক্ষিতে এই দিবসটি সম্পর্কে বিস্তর আলোচনা করা এবং শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে আমাদের পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য এবং সেই
প্রয়োজন পূরণের জন্য ইসলামী ছাত্র শিবির সেই উদ্যোগ নিয়েছে। খুবই কষ্ট করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান আকন, তিনি ইতিহাসেরই একজন শিক্ষক এবং তিনি গভীরভাবে উপমহাদেশের ইতিহাস সহ পৃথিবীর ইতিহাস পর্যবেক্ষণ করেন এবং সেখান থেকে ওনার অভিজ্ঞতা এবং জ্ঞানের একটি প্রতিফলন এই সেমিনারের মধ্যে আমরা দেখেছি। আমি এই জন্য আমাদের সেমিনারের এই প্রবন্ধ যিনি লিখেছেন, উপস্থাপন করেছেন, আমি মাহফুজুর রহমান আকন ভাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি একটা ভালো রাইট আপ দেওয়ার জন্য, যেটিতে আমরা সবাই উপকৃত হতে পারবো, দেশবাসী উপকৃত হবে ইনশাআল্লাহ। প্রধান অতিথি খুব সুন্দরভাবে ইতিহাসের সামগ্রিক দিক তুলে ধরেছেন, আবার খুবই সুন্দর করে ইতিহাসের প্রতিটি বাক্যে সামনে এনে তিনি তার পর্যবেক্ষণ এবং এখান থেকে আমাদের শিক্ষা করণীয় সেটি তিনি তুলে ধরেছেন। সেমিনারের বিদগ্ধ আলোচক বৃন্দ যারা আছেন, আমি আলোচনা শুনতে পারলে উপকৃত হতাম। আমি দুঃখ প্রকাশ করছি, সূচনায় আসা উচিত ছিল, আসতে পারিনি, এই জন্য তাহলে আমি নিজেই উপকৃত হতাম। আমি বিশ্বাস করি যাদেরকে ডানে বামে দেখতে পাচ্ছি খুবই চমৎকার আলোচনা তারা রাখার যোগ্যতা রাখে এবং রেখেছেন। আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পলাশী ট্র্যাজেডিকে আমরা যদি দুইটি পয়েন্টে ব্যাখ্যা করতে চাই তাহলে বলতে হবে পলাশী হলো বিশ্বাসঘাতকতার এক অনন্য দলিল, যেখানে নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করে 23শে জুন পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে দেশ বিক্রির যে নীল নকশা তার বাস্তবায়ন হয়েছিল এই 23শে জুন পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতন এবং বিশ্বাসঘাতকদের বিজয়, যা মূলত ব্রিটিশ বেনিয়াদের একটি পরিকল্পনার অংশ। আমি যেটিকে বলতে চাই যেটি হচ্ছে পলাশী ট্র্যাজেডি হলো বিশ্বাসঘাতকতার এক নজিরবিহীন দলিল। আমরা পলাশী ট্র্যাজেডিকে আমরা দ্বিতীয় যেভাবে ব্যাখ্যা করতে পারি, উপস্থাপন করতে পারি, সেটি হচ্ছে পলাশী ট্র্যাজেডি 23শে জুন এটি এমন একটা ঘটনা যে ঘটনার সাথে আমাদের শেষ যিনি সম্রাট সিরাজউদ্দৌলা, যিনি কোনো খবরই রাখতেন না যে তার চারপাশের আপনজনরাই এখানে চক্রান্ত ষড়যন্ত্রের জাল বিস্তার করে ব্রিটিশ বেনিয়াদের পারপাস সার্ভ করার জন্য তারা ইতিমধ্যেই সব ধরনের বন্দোবস্ত করে ফেলেছে। এটি ইতিহাসের খুবই একদিকে যেমন নির্দয় ঘটনা, অন্যদিকে তিনি ছাড়া তার আশেপাশের বলা যায় মীর জাফর যিনি সেনাপতির দায়িত্বে ছিলেন, উমিচাঁদ, জগৎ শেখ, মানে আশেপাশের নিজের সমস্ত শক্তি তার বিরুদ্ধে চলে গিয়ে চক্রান্তের শিকারে পরিণত হয়েছিল। সুতরাং এই দিনটি
আমাদের রাষ্ট্রপ্রধানদের অবচেতন করে পাশের লোকদের দ্বারা নিজেদের অস্তিত্বকে হারিয়ে দেওয়ার দিন। আমরা ইতিহাসের দীর্ঘ ধারাবাহিকতা এখানে বর্ণনা করা হয়েছে। এই ধারাবাহিকতা এখন আর শোনার মতো আপনাদেরও অবস্থা নেই, বলারও প্রয়োজন নেই। সেমিনার পেপারেও রয়েছে, প্রধান বক্তা চেষ্টা করেছেন সবগুলো বিষয়কে সামনে নিয়ে আসার জন্য। আমি যেটি বলতে চাই যে এই যে ট্র্যাজেডি, পলাশী ট্র্যাজেডির মাধ্যমে আমরা যে 200 বছরের অধিক সময় আমরা পরাধীনতার শৃঙ্খলের যাত্রা শুরু করলাম, সেই যাত্রার ধারাবাহিকতায় উত্থান পতনের আমরা আমাদের একটি নতুন বাংলাদেশ আমরা 1971 সালের 9 মাস দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছি। আমরা বাংলাদেশ পাওয়ার পরেই বাংলাদেশের জনগণের যে গণতান্ত্রিক যে মূল্যবোধ, যে আকাঙ্ক্ষা, যে অধিকার, এই সব কিছুকে ভুলুণ্ঠিত করে যাদের নেতৃত্বে আমরা আমাদের ভূখণ্ড পেয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, তাদের নেতৃত্বেই অত্যন্ত ন্যাক্কারজনকভাবে আমরা দেখেছি আমাদের গণতন্ত্রের ধ্বংসের মধ্য দিয়ে এখানে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের পত্রিকাগুলোকে বন্ধ করে 4টি মাত্র সরকারি মিডিয়া রেখে সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এদেশের অধিকাংশ মানুষের ইসলামী চেতনাকে ধ্বংস করে ধর্মভিত্তিক রাজনীতি করার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। রাজনীতি করার অধিকার, গণতান্ত্রিক চর্চা, ধর্মীয় রাজনৈতিক দলের অধিকার এবং ধর্মভিত্তিক কার্যক্রমকে সংকুচিত করে দেশকে ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্রে পরিণত করার জন্য স্বাধীনতা, উত্তর স্বাধীনতার দাবিদার শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বেই বাংলাদেশকে আবারও একটা অন্য ভিন্ন গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। অথচ মুক্তিযুদ্ধের স্লোগান, যারা মুক্তিযুদ্ধ করেছিল এদেশের আপামর সাধারণ জনগণ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়েই তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আমরা যদি আজকে আলোচনা করি, এটি বলতেই হয়, আমি জানি না এই আলোচনা নিশ্চয় হয়েছে, যে কাকতালীয়ভাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাও 23শে জুন। পলাশীর প্রান্তরে বাংলা, বিহার, উড়িষ্যার যে নবাব সিরাজউদ্দৌলার পতন, পলাশী ট্র্যাজেডি 23শে জুন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাও হচ্ছে 23শে জুন। এই 23শে জুনের সাথে সেই 23শে জুনের আমরা অনেক মিল পেয়ে যাই। আমরা 9 মাস লড়াই সংগ্রাম করে নতুন বাংলাদেশ, আমরা নতুন ভূখণ্ড পেলাম। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে এদেশের অধিকাংশ মানুষের চিন্তা চেতনাকে ধারণ করে আমাদের যে স্বাধীনতার চেতনা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার, এই সব কিছুকে আমরা পদদলিত করে আমরা ধর্মনিরপেক্ষতাবাদ অর্থাৎ ধর্মহীনতা এবং এই দেশটিকে সেকুলার একটি রাষ্ট্রে পরিণত করার জন্য ষড়যন্ত্র করা হয়। 75 সালের একটি ঘটনার পরে আমরা দেখলাম যে
বহুবিধ ঘটনা বাংলাদেশে সংঘটিত হল, বিপ্লব এবং প্রতিবিপ্লব। এর মধ্য দিয়ে বাংলাদেশ তার প্রকৃত পরিচয়কে ফিরে পাওয়ার জন্য চেষ্টা করেছে। এদেশের জনগণের যে অধিকার